হ্যালো বন্ধুরা, এর আগের কবিতায় আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলে গিয়েছিলাম। সেটি হলো, আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি। এইখানে কবি তার চেতনাকে পাখির সাথে কেন তুলনা করলেন? কারণ পাখি হচ্ছে মুক্ত, স্বাধীন। পাখি ইচ্ছা করলেই যেখানে সেখানে যেতে পারে। আর লোকলোকান্তর কবিতায় আল মাহমুদ বোঝাতে চেয়েছেন যে তার চেতনাগুলো পাখির মতোই মুক্ত, পাখির মতোই স্বাধীন। অর্থাৎ তার চিন্তা ভাবনা যখন তখন যা কিছু ভাবতে পারে। অর্থাৎ কেউ না কেউ শরীরভাবে কোথায় আছে তা আমরা জানতে পারবো, কিন্তু তার মনে কি আছে, তার মনটা সেই সময় কি ভাবছে তা কি আমরা জানতে পারবো? পারবো না। অর্থাৎ তার চেতনাটা পাখির মতো মুক্ত, স্বাধীন। তার মন যখন তখন যা কিছু ভাবতে পারে, যেখানে সেখানে যেতে পারে। এখন চলো পরের কবিতায় চলে যাই। রক্তে আমার অনাদি অস্থি। রক্তে আমার অনাদি। অনাদি কথার অর্থ কি? আদি কথার অর্থ তো আমরা জানি, তাই না? আদি মানে কি? পুরাতন। আর অনাদি মানে কি তাহলে? আদি এর বিপরীত, অর্থাৎ নতুন। অস্থি মানে কি? হাড়। তাহলে অনাদি অস্থি মানে কি? নতুন হাড়, অর্থাৎ তরুণ হাড়। ছোট বাচ্চাদের হাড় যেমন নরম হয়, ঠিক সেই হাড়কে বলা হয় তরুণ অস্থি, অর্থাৎ অনাদি অস্থি। এখন রক্তে কেন অনাদি অস্থি থাকবে? রক্ত হলো তরল যোজক কলা। হাড়ের ভেতরে রক্ত থাকা সম্ভব, কিন্তু রক্তের মধ্যে কি হাড় থাকা সম্ভব? বিষয়টা একটু কেমন লাগতেছে, তাই না? তো আমরা কবিতাটা পড়ে শেষে এই জিনিসটা বুঝবো। আর কবিতাটা লিখছেন দিলওয়ার। এই দিলওয়ারের শেষে খান ছিল, অর্থাৎ তার নাম ছিল দিলওয়ার খান, কিন্তু তিনি সেই খানটাকে বাতিল করে দিয়েছেন। কেন বাতিল করে দিয়েছেন? কারণ এই খান উপাধিটা আমাদের এই বাংলাদেশের নয়, এটা ছিল পশ্চিম পাকিস্তানের। ওই পশ্চিম পাকিস্তানের টাইটেল ছিল খান। এই উপাধিটা আসছে পশ্চিম পাকিস্তান থেকে। এই কারণে তিনি বলেছেন যে আমার নামের শেষে এই খান উপাধিটা আমার লাগবে না। তাহলে চিন্তা করে দেখো তিনি কত বড় দেশপ্রেমিক ছিলেন। আমরা কি আমাদের বাবা মায়ের দেওয়া নাম সহজে চেঞ্জ করতে চাইবো? চাইবো না। তাহলে আমরা আমাদের নামটাকে কত ভালোবাসি। আর কিন্তু কবির কাছে তার নামের ভালোবাসার চেয়ে দেশপ্রেমটা অনেক বেশি ছিল। তাহলে চিন্তা করে দেখো কত বড় দেশপ্রেমিক হলে নিজের নামটাকে কেউ এডিট করে ফেলে। তাহলে চলো আমরা এখন শুরু করি আজকের কবিতাটি। পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের, পলিতে গলিত হেম। কবি পদ্মার কাছে কেন যৌবন চাচ্ছেন? কারণ পদ্মাকে বলা হয় চিরযৌবনা। অর্থাৎ পদ্মার পানি কখনো শুকায় না। আমাদের দেশে অনেক নদ নদী আছে। এই নদ নদীগুলোর পানি গ্রীষ্মকালে হোক বা প্রায় কোনো না কোনো কারণে শুকিয়ে যায়। এর কারণ হচ্ছে ভারতের সাথে আমাদের নদীর একটা সংযোগ রয়েছে। তারা যখন পানি ছাড়ে তখন আমাদের দেশের নদীগুলোতে পানির পরিমাণ বেড়ে যায়। আবার তারা যখন পানি বন্ধ করে দেয় তাদের প্রয়োজন অনুসারে, তখন আমাদের এদিকে পানির অভাব পড়ে যায় নদীগুলোতে, অর্থাৎ পানিগুলো শুকিয়ে যায়। কিন্তু পদ্মার সাথে এরকমটা সংযোগ নেই, যার কারণে পদ্মা চিরযৌবনা, অর্থাৎ পদ্মার পানি কখনো শুকায় না। আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পদ্মার নদীর নাব্যতা অনেক বেশি। এই সকল কারণে পদ্মাকে বলা হয় চিরযৌবনা। আর তিনি পদ্মার কাছে যৌবন চাচ্ছেন, অর্থাৎ তিনি বোঝাতে চাচ্ছেন যে আমি এমন একটা জিনিস চাই যেটা থাকবে ভরপুর, যেটার সারা জীবন সতেজ থাকবে। চিরযৌবনা সারা জীবন সতেজ থাকবে এবং সেটা সবসময় ভরপুর থাকবে, যার কোনো জরা থাকবে না, যার কোনো বৃদ্ধাবস্থা থাকবে না, যার প্রবল শক্তি থাকবে। যমুনা তোমার প্রেম। যমুনার কাছে কেন প্রেম চাচ্ছে? কারণ যমুনা নদীর সাথে প্রেমের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক হলো, আমরা তো জানি যে যমুনা নদীর তীরে সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। সম্রাট শাহজাহান তাজমহল বানিয়েছিলেন, কিন্তু ইতিহাসে অনেক আত্মত্যাগ রয়েছে, অনেক দৃষ্টান্ত রয়েছে, কিন্তু সম্রাট শাহজাহানের মতো এই ভালোবাসার জন্য, প্রেমের জন্য যে নিদর্শন রেখে গেছেন, এর মতো আর কোনো দৃষ্টান্ত ইতিহাসে নেই। সম্রাট শাহজাহান তার
স্ত্রীর ভালোবাসা প্রকাশের জন্য, বহিঃপ্রকাশের জন্য যে নিদর্শন রেখে গেছেন, এটা ইতিহাসে বিরল। আমরা তো বিভিন্নভাবে আমরা আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে থাকি আমাদের সাধ্যমতো। তিনিও তার সাধ্যমতো তার নিদর্শন রেখে গেছেন। আর এই কারণেই কবি যমুনা নদীর কাছে প্রেম চাচ্ছেন। আর রাত্রিবেলা যখন চাঁদ ওঠে, চাঁদের কালার কি? রূপালি। এই রূপালি কালারটা অর্থাৎ রশ্মিটা রাত্রিবেলা যখন ওই তাজমহলের হোয়াইট মার্বেল স্টোনের উপর প্রতিফলিত হয়, তখন প্রতিফলিত আলো এবং আপতিত আলো সব মিলিয়ে খুব সুন্দর একটা সিন তৈরি হয় এবং পাশ দিয়ে যমুনা নদী বয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখো কত সুন্দর একটা সিনারি তৈরি হয়। সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিত হেম। সুরমা নদী একটা শান্ত নদী। এই সুরমা নদীর পানি ধীরে বয়। বলেছেন সুরমা তোমার কাজল বুকের। কাজল এর রং কি? কালো, অর্থাৎ রাত্রিবেলা। পলিতে গলিত হেম। এই সুরমা নদীর চতুর্দিকে প্রচুর পরিমাণ চর পড়ে এবং সুরমা নদীর প্রায় অনেক দূরে দূরে, বলা যায় অনেক দূরেই, প্রচুর পরিমাণ আবাদি জমি আছে। আর এই আবাদি জমিতে প্রচুর পরিমাণ পলি মাটি থাকে। বৃষ্টির পানি যখন পড়ে, সেই বৃষ্টির পানিতে পলি মাটিগুলো ধীরে ধীরে সেই সুরমা নদীর চতুর্দিকে আসে, গড়িয়ে গড়িয়ে সুরমা নদীর চতুর্দিকে আসে। অর্থাৎ সেই পলি মাটিতে তাকে বলেছেন পলিতে গলিত হেম। হেম এর অর্থ হচ্ছে স্বর্ণ, অর্থাৎ স্বর্ণের রঙের মতো। রাত্রিবেলা যখন চাঁদ ওঠে, সেই চাঁদের কালারটা হচ্ছে স্বর্ণের রঙের মতো। সেই স্বর্ণের রঙের মতো আলোটা কোথায় এসে পড়ে? সুরমা নদীর চতুর্দিকে পলি মাটিতে রাতের মধ্যে সেই চাঁদের আলো পড়ে। সেই সুন্দর দৃশ্যটাকে তিনি উল্লেখ করেছেন। পদ্মা যমুনা সুরমা মেঘনা গঙ্গা কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। এই যে পদ্মা, যমুনা, সুরমা, মেঘনা, এই সকল নদীর কথা বলা হয়েছে। এই সব কথা বলার কারণ হচ্ছে নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে নদীমাতৃক বলার কারণ কি? কারণ হচ্ছে আমাদের দেশে প্রচুর পরিমাণ নদী রয়েছে এবং অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্বাহ করে এই সকল নদীর মাধ্যমে। এই নদী হচ্ছে তাদের জীবনের একমাত্র জীবিকা নির্বাহের মাধ্যম। এই সকল কারণে আমাদের দেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এখন কবি বলেছেন যে এই সকল নদীতে যে সকল মানুষ কাজ করে বা তাদের জীবিকা নির্বাহ করে, সেই সকল মানুষের চিত্র তুলে ধরেছেন কবি। কিসের মাধ্যমে? নদীর মাধ্যমে। বলেছেন তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। তোমাকে যদি রং দেওয়া হয় আর খাতা দেওয়া হয়, তুমি কি তুলি ছাড়া ছবি আঁকতে পারবে? তোমাকে দেওয়া হলো রং আর দেওয়া হলো খাতা, ছবি আঁকতে পারবে? পারবে না, তুলি লাগবে। সেই জন্য কবি বলেছেন যে আমি গণমানবের তুলি, অর্থাৎ কবি হচ্ছেন তুলি। কিসের তুলি? আমরা যেমন ছবি আঁকি, তিনি হচ্ছেন গণমানবের ছবি আঁকেন, অর্থাৎ গণমানবের তুলি। তিনি গণমানুষ অর্থাৎ জনগণের, অর্থাৎ এই নদীর সাথে জড়িয়ে যে সকল মানুষ রয়েছে সেই সকল মানুষের চিত্র তুলে ধরেন। কিসের মাধ্যমে? নদীর মাধ্যমে। কত বিচিত্র জীবনের রং চারিদিকে করে খেলা, মুগ্ধ মরণ বাঁকে বাঁকে কাটায় মারণ বেলা। কত বিচিত্র জীবনের রং, অর্থাৎ জীবনে কত কিছু ঘটে, হাসি কান্না দুঃখ, জীবনে তো কত ঘটনাই থাকে মানুষের জীবনে, কত কিছুই লাইফে ঘটে যায়। মুগ্ধ মরণ বাঁকে বাঁকে ঘুরে কাটায় মারণ বেলা। অর্থাৎ যাদের জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম হচ্ছে এই নদী, তারা কি সবসময় এই নদীকে এনজয় করে? তাদের কি কখনো বিপদ আসে না? অবশ্যই আসে। ওই যে মাছ ধরতে গিয়ে কেউ মারা যায় না, নৌকা ডুবে যায় না, নদীর দূষিত পানি পান করে অনেকে রোগাক্রান্ত হয় না, হয়ে মৃত্যুবরণ করে না। এই সকল ঘটনাকে তিনি বলেছেন যে কাটায় মারণ বেলা। রেখেছি আমার প্রাণ স্বপ্নকে বঙ্গোপসাগরেই। প্রাণ স্বপ্ন কি? প্রাণ স্বপ্ন হচ্ছে এমন একটা স্বপ্ন
যে স্বপ্নটা পূরণ হলে কবি যেন প্রাণে বেঁচে যাবেন, যে স্বপ্নটা হচ্ছে কবি খুব করে চান, মন দিয়ে চান, এই স্বপ্নটা হচ্ছে স্বাধীনতার স্বপ্ন, মুক্তির স্বপ্ন। এই স্বপ্নকে তিনি কেন বঙ্গোপসাগরে রাখবেন? কারণ বঙ্গোপসাগর হলো সব নদীর সেন্টার, সব নদীর সেন্টার হলো বঙ্গোপসাগর। এই কারণেই তিনি তার প্রাণ স্বপ্নকে সেই বঙ্গোপসাগরের মধ্যেই রাখলেন। এই কথা দ্বারা এইটা বোঝাতে চাচ্ছেন যে তার স্বপ্নটা হচ্ছে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ, এবং এই স্বপ্নকে অন্য কোনো নদীর মধ্যে রাখা সম্ভব নয়, যেটা শুধুমাত্র কেন্দ্রীয় বঙ্গোপসাগরের মধ্যেই রাখা সম্ভব। ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, উপমা যে তার নেই। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে ভয়াল ঘূর্ণি সে আমার ক্রোধ, অর্থাৎ সেই বঙ্গোপসাগরের ভয়ঙ্কর জলরাশির মতো আমার ক্রোধ। কেন ক্রোধ? কারণ পাকিস্তানিদের অত্যাচার দেখে আমরা কি মনে মনে ফুঁসে উঠিনি? আমরা মনে মনে আমাদের মনে ক্ষোভের সৃষ্টি হয়নি? এই ক্রোধ, এই রাগ, এই ক্ষোভটা কিসের মতো ছিল? সেই বঙ্গোপসাগরের ভয়াল জলরাশির মতো ছিল। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের তখন পাকিস্তানিদের অত্যাচার দেখে আমাদের মনে কী রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল সেটা তিনি ব্যক্ত করেছেন, যে সে আমাদের রাগটা, আমাদের ক্ষোভটা ছিল ভয়াল ঘূর্ণির মতো। এই ক্রোধ জলে আমার স্বজন গণমানবের বুকে। এই ক্রোধ, এই রাগটা শুধু আমার মধ্যে নয়, আমার স্বজনের বুকের মধ্যে, আমার গণমানবের বুকে অর্থাৎ সকল বাঙালির বুকে এই ক্ষোভের আগুন জ্বলছিল। এই ক্ষোভের আগুনটা কখন জ্বলে? কবি বলেছেন, যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে। অর্থাৎ যখন বোঝাই প্রাণের জাহাজ, বোঝাই মানে জানো, বোঝাই মানে পরিপূর্ণ। একটা জাহাজ যখন পরিপূর্ণ হয় তখন সে তার গন্তব্যস্থলে যায়। যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে, অর্থাৎ জাহাজ পরিপূর্ণ, এর অর্থ কবি বলেছেন যে আমাদের জীবন পরিপূর্ণ। আমাদের জীবন কি দিয়ে পূর্ণ? মায়া, মমতা, ভালোবাসা দিয়ে পূর্ণ। আর এই সকল আমাদের মায়া মমতায় পূর্ণ জীবনগুলো নরদানবের মুখে। অর্থাৎ নরদানব কারা? যারা মানুষ খেকো। পাকিস্তানিরা আমাদের সব কিছু লুটে খাচ্ছিল না? সব কিছু লুটে খাওয়ার কারণে তাদেরকে বলা হয় নরদানব। অর্থাৎ আমাদের ভালোবাসায় সিক্ত, ভালোবাসায় পরিপূর্ণ জীবনগুলো সেই নরদানবের দ্বারা কি হচ্ছে? অত্যাচারিত হচ্ছে। এই কারণে বলেছেন যে যখন বোঝাই প্রাণের জাহাজ নরদানবের মুখে, তখন আমার এবং আমার স্বজনের এবং বাঙালিদের সবার মধ্যে এই ক্ষোভের আগুন জ্বলে। পদ্মা, সুরমা, মেঘনা, যমুনা, অশেষ নদী ও ঢেউ, রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। আমাদের শরীরটা কার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? অস্থির ওপর, হাড়ের উপর। সেই রকম কবি বলেছেন যে আমাদের দেশটাও কিসের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে? নদীর ওপর। অর্থাৎ নদীকে কেন্দ্র করে আমাদের দেশটা গড়ে উঠেছে। অর্থাৎ শরীর যেমন হাড়কে বেজ করে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকম আমাদের দেশটাও নদীকে বেজ করে গড়ে উঠেছে। অর্থাৎ এই অস্থি কথার অর্থ হচ্ছে এই বাংলাদেশের নদী। এই বাংলাদেশের নদীগুলোকে বলা হচ্ছে অস্থি। রক্তে আমার অনাদি অস্থি। এখন অনাদি কেন বলা হচ্ছে? কারণ আমাদের দেশটা তো সেই সময় অর্থাৎ 1971 সালে কেবলমাত্র স্বাধীন হতে যাচ্ছে, শুরু হতে যাচ্ছে। অর্থাৎ নতুন একটা রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে অনাদি। কিছুক্ষণ আগেই তো বলেছি যে অনাদি অর্থাৎ নতুন, তরুণ। আর রক্তে আমার অনাদি অস্থি, এ কথার অর্থ হচ্ছে সেই সময় পাকিস্তানিরা আমাদের ওপর এত বিপুল পরিমাণ অত্যাচার শুরু করে দিয়েছিল যে কবির মতে বাংলাদেশের পুরা ম্যাপে রক্তে প্লাবিত একটা ধারা দেখা যাচ্ছে। অর্থাৎ রক্তে আমার অনাদি অস্থি, বিদেশে জানে না কেউ। আর এই আমাদেরকে যে অত্যাচার করতেছে, এই অত্যাচারের কথা বিদেশের কেউ জানলো না। এই ছিল আজকের কবিতা। যাই হোক, তোমরা অনেকেই আবার আমার কাছে গদ্যের ভিডিও চাচ্ছ, কিন্তু কেন চাচ্ছ সেই বিষয়টা আমার কাছে এখনো ক্লিয়ার না। কারণ গদ্য তো পড়লেই বোঝা যায়।
একজন আবার আমার পথের জন্য খুব বেশি রিকোয়েস্ট করতেছে, প্রতিদিন এসএমএস দিতেছে। আসলে আমার পথটা একটু কঠিনই, আর কঠিন লাগার কারণটা হচ্ছে এই আমার পথের প্রেক্ষাপটটা আমরা জানি না। প্রেক্ষাপটটা হচ্ছে নজরুল কি ছিলেন, বিদ্রোহী কবি ছিলেন। তাকে কেন বিদ্রোহী কবি বলা হতো? কারণ তিনি সবসময় বিদ্রোহ করতেন। কিসের বিদ্রোহ করতেন? সেই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন। তাছাড়া তিনি সবসময় অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছিলেন। এছাড়াও তিনি আরও বিভিন্ন দিক আছে, যেমন তিনি সব ধর্মকে সমান করে দেখতেন, মানব ধর্মকে বড় করে দেখতেন। এই বিষয়গুলো নিয়ে অনেক লেখকও তার বিরুদ্ধে গিয়েছিল, অনেক লেখকও নজরুলের বিরুদ্ধে কথা বলেছিল। এই সকল ঘটনার পর লেখক নজরুল এই আমার পথ লিখলেন। তিনি বললেন যে আমার পথ, আমি কোন পথে যাব, কি ভাববো, কি লিখব, সেটা আমার ব্যাপার। এই প্রতিবাদটা তিনি এই রচনার মধ্যে করলেন। যাই হোক, অনেকে আমার কাছ থেকে সাজেশন চাচ্ছে, আমি সাজেশন দেবো। আমার ফেসবুক ফ্যান পেজে আপডেট থাকিও, ফেসবুক ফ্যান পেজে আমি যখন যা সাজেশন পাই সেই সাজেশনগুলো সেখানে আপলোড করব বা স্ট্যাটাসে বলে দিব। কবিতার মিশন তো শেষ করলাম, তো এরপরে আমি চাচ্ছি অন্য কোনো সাবজেক্টের মিশনে নামতে, লাইক ম্যাথমেটিক্স এবং ইংলিশ, কারণ ম্যাথমেটিক্স এবং ইংলিশ আমার প্রিয় সাবজেক্ট। তবে ম্যাথমেটিক্স এবং ইংলিশের ভিডিও তৈরি করা অনেকটা কষ্টকর, কারণ আমি মোবাইলে কাজ করি, মোবাইলের ক্যামেরা দিয়ে রেকর্ড, মোবাইলের অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করি, যেটা অনেক কষ্টকর একটা কাজ। তবে ভবিষ্যতে কম্পিউটার কিনলে এই কাজগুলো আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। তবে চিন্তা করো না, ইচ্ছা থাকলে মোবাইলেই সব সাবজেক্টের লেকচার তৈরি করা সম্ভব, এই নিয়ে তোমরা টেনশন করবে না। আর এরপরে কোন সাবজেক্টের উপর আমাকে মিশনে নামতে বলো, কোন সাবজেক্টের উপর ভিডিও লেকচার তৈরি করতে বলো, সেটা আমি তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি।